মা, আমি তাহলে চললাম। আজ কয়েকদিন ধরে ভালোভাবে মাছ ধরতে পারি নাই। আজকে নদীতে মাছ ধরতেই হবে। ঠিক আছে, সাবধানে থাকিস। এরপরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলে নদীতে মাছ ধরার জন্য রওনা দিল। আজকাল ভালো বড় মাছের দেখাই পাচ্ছি না। ভাবছি নৌকা নিয়ে এবার নদীর মাঝখানে যাব, তাহলে যদি একটু মাছের দেখা পাই। আরে পলাশ নাকি? এত সকাল সকাল নদীতে যাচ্ছিস, মাছ পাবি নাকি? সকালে কি জালে মাছ উঠবে? আর বলিস না, তুই নতুন করে জমিদার বাড়ি কাজ নিয়ে বেঁচেই গেছিস। আজকাল নদীতে তেমন কোনো মাছই পাওয়া যায় না, এজন্য আজ তাড়াতাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা, ভালো করে মাছ ধরিস। তোকেও তো বলেছিলাম আয় জমিদারের কাজ শুরু করে দি, মাস শেষে ভালোই মাইনে পাওয়া যাবে। না, আমি জমিদার বাড়ির কাজ করব না। আমার বাবা জেলে ছিল এবং আমিও তার ছেলে, আমিও জেলেই হব। জেলের কাজ করেই সংসার চালিয়েছেন, আমিও তাই জেলের কাজ করে সংসার চালাবো। আমি অন্যের বাড়িতে কাজ করে খেতে পারবো না বাপু। টাকা কম হোক, তাও নিজেই কাজ করে খাই। আচ্ছা, যা যা ভালো মনে করিস তাই কর। বলার দরকার ছিল তাই আমি বললাম। এখন যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এই কথা বলার পরে লোকটি ওখান থেকে চলে যায় এবং যেতে যেতে লোকটি গুনগুন করে কি সব বলতে থাকে। শখ কত, বাবা জেলে ছিল বলে সে নিজেও একটা জেলেই হবে। এ জেলে হয়ে সে জীবন চালিয়ে যাবে। দেখবো কতদিন এভাবে চলে। তাছাড়া আমারই বা কি করার আছে? জমিদার আমাকে বসিয়ে বসিয়ে বেতন তো দেয় না। একটু কাজে ভুল হলেই কত বকাঝকা করেন মাঝে মধ্যে। এই জন্য তো পলাশকে আমার হিংসা হয়। ওইদিকে পলাশ মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদীর গভীরে চলে যায় এবং সে বলে, মোটামুটি গভীরে চলে এসেছি। এর আগে কখনো এত দূরে তো আসিনি। দেখি এখন যদি একটু ভালো মাছ ধরতে পারি। এদিকে বেলা বাড়তে থাকে। পলাশ সময় অনুযায়ী বেশ তেমন একটা মাছও পায়নি। তারপরেও পলাশ মাছ ধরার জন্য জাল মারতেই থাকে। এখানে আসা সার্থক হলো। ওই বেলাতে কোনো মাছ না পড়লেও এই বেলাতে বেশ ভালোই মাছ ধরে ফেলেছি। এখন থেকে নদীর গভীরে এসে মাছ ধরতে হবে। এখানে নৌকা ডুবে যাওয়ার ভয় আছে, কিন্তু মাছগুলো ভালো পাওয়া যাচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। এরপরে পলাশ নৌকা নিয়ে ডাঙায় চলে আসে এবং মাছগুলো বিক্রি করতে চায়। মা, আমি ফিরে এসেছি। আজ খুব তাড়াতাড়ি গিয়ে ভালোই হয়েছে। এই নাও, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। কি দরকার ছিল আমার জন্য আবার ওষুধ নিয়ে আসার? আমার তো এমনিতেও এখন আর ওষুধ খেয়ে কাজ হয় না। বয়স হয়ে গিয়েছে রে বাবা। এখন ওষুধ খেলেই কি আর না খেলেই কি? তোর বিয়ের বয়স হয়ে গিয়েছে। তুই কি বিয়ের চিন্তা ভাবনা করছিস না? কি বলছো মা? আমি যেভাবে ইনকাম করি তা দিয়ে তো আমাদের দুজনের সংসারই টেনে টুনে কোনো রকমে চলে যায়। এর ভিতরে যদি আবার আরেকটি মেয়ে আসে, তাহলে আমি তাকে কিভাবে নিয়ে সংসার চালাবো বলো? তাই বলে কি আর বিয়ে করবি না? তোর বয়সে যারা আছে সবাই তো বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। এবার তোকে বিয়ে করতেই হবে বাবা। আমার আর ঔষধের পিছনে টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই। আমার ঔষধের পিছনে এখন একটু কম টম খরচ করে কিছু টাকা জমা, বুঝলি? ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কিন্তু আমাকে আর কিছুদিন সময় দাও। এখন আমার হাতে একদমই টাকা পয়সা নেই। কয়েকটা দিন ভালোভাবে মাছ ধরি, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো নে। আজ নদীর গভীরে গিয়েছিলাম, তাই কিছু মাছ পেয়েছি। আগামীকালকেও ভাবছি আর একটু গভীরে যাব। এই বলে পলাশ মায়ের ঘর থেকে চলে যায় এবং পরের দিন সে মাছ ধরতে আবারও নৌকা নিয়ে নদীর গভীরে চলে যায়। আজকে একটু নদীর গভীরেই যাব। গতকালকে মাছ বিক্রি করে যা টাকা জমাইছিলাম তা তো মায়ের ওষুধ কিনে শেষ হয়ে গিয়েছে।
আজ আমাকে একটু বেশি মাছ ধরতে হবে। পলাশ তার পুরনো নৌকা নিয়ে নদীর গভীরে যেতেই হঠাৎ করে নদীর গভীরে প্রচণ্ড ঝড় শুরু হয় এবং ঝড়ে পলাশ তার নৌকা নিয়ে তলিয়ে যায়। নদীর ঢেউ পলাশকে ডাঙা পর্যন্ত নিয়ে আসে। জ্ঞান ফিরে পলাশ বলে, যাক, এখন ঝড় কমে গিয়েছে, আশেপাশে সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু আমি কোথায় চলে এসেছি? আর আমার এই নৌকাই বা কোথায়? আমার এই নৌকা কেমন দ্বীপে আটকে আছে। দ্বীপটা দেখতে সবই সোনালির মতো লাগছে। এরপরে পলাশ সাহস করে সামনের দিকে এগিয়ে যায় এবং যেতে যেতে দেখে সে সবকিছু স্বর্ণ দ্বারা তৈরি। এসব দেখে পলাশ অবাক হয়ে যায় এবং বলে, এসব আমি কি দেখছি? এই দ্বীপের সবকিছু সোনার তৈরি মনে হচ্ছে, কিন্তু এই নদীর মাঝখানে একটা সোনার দ্বীপ কিভাবে এলো? এমন কথা বলতে বলতে পলাশ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার সামনে একটা সোনার পরী এসে হাজির হলো এবং পরীটি পলাশকে বলল, এই কে তুমি, আর এই দ্বীপে কিভাবে এলে? আর তোমার সাহস তো কম নয়, আমার অনুমতি ছাড়া এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছ। ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে এই দ্বীপে আসিনি। একটি ঝড়ের কারণে আমার নৌকা নিয়ে এই দ্বীপে আটকে পড়েছি। আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, আমি না বুঝে তোমার সাথে রাগ করেছি। তোমার চারিদিকে এত সোনা গহনা, তবুও তুমি নিচ্ছ না কেন? না, এই দ্বীপের কোনো কিছুই তো আমার নয়। আমি কেন এই জিনিসগুলো নিয়ে যাব? এইগুলো তো সব আপনাদের। তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমার এই সোনা দ্বীপের লোকজনগুলোর খুবই অভাব। আমরা কয়েকটি পরি মিলে এখানেই থাকি, তবে আমাদের একটা বিশ্বস্ত লোক খুবই দরকার, যে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিনের টুকিটাকি কাজ করে দিতে পারবে। তুমি কি রোজ একবার করে এখানে এসে আমাদের কাজগুলো করে দিবে? চিন্তা করো না, ভালো মাইনে দিব আমি তোমাকে। ক্ষমা করবেন, আমি একজন জেলে। আমার মাছ ধরাটাই আমার পেশা। আমি এটাই পছন্দ করি। অন্যের কাজ করা আমি মোটেও পছন্দ করি না। সব সময় তাদের কিছু কিছু অভিযোগ থাকেই, তাই আমি অন্যের অধীনে কাজ করতে চাই না। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাকে এখানে কাজ করতে হবে না। তুমি কি আমাদের একটু সাহায্য করবে? আমি সাহায্য চাচ্ছি তোমার কাছে। এর আগে অনেক লোককে আমরা এদিকে নিয়ে এসেছি, কিন্তু তারা কেউই এই সোনা রূপা দেখে লোভ সামলাতে পারেনি। এই দিক থেকে তুমি ভিন্ন, তাই তোমাকে আমাদের ভালো লেগেছে। এজন্য তোমার কাছে সাহায্য চাচ্ছি। একজন পরী, সে আমার কাছে সাহায্য চাচ্ছে। আমারও কিছুটা টাকার প্রয়োজন আছে। মায়ের চিকিৎসা করতে হবে, বিয়ের জন্য কিছু টাকাও জমাতে হবে। আমি বরং হ্যাঁ করে দিই। কি হলো, তুমি চুপ করে আছো? যদি তোমার ইচ্ছা না হয় তাহলে আমি তোমাকে আটকাবো না। না পরী, আমি অনেকক্ষণ ভেবে দেখলাম আপনাদের এই দ্বীপে কাজ করতে আমার খারাপ লাগবে না, আর কোনো আপত্তিও নেই। এমনিতেও আমার খুব টাকার প্রয়োজন, আর আমি কাজ করতেও ভালোবাসি। যদি ভালো কিছু টাকা কামাইতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ তোমাকে। আর চিন্তা করো না, আমরা কখনোই তোমার কাজের বদলতে তোমাকে ধোঁকা দিব না এবং তোমার সাথে খারাপ ব্যবহারও করব না। তুমি স্বাধীনভাবে আমাদের এই সোনার দ্বীপে তুমি আমাদের সাহায্য করতে পারবে। এরপরে পলাশ পরীদের সোনার দ্বীপে কাজ করা শুরু করে দিল। এই বিকেল হলেই পলাশ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং পরীকে গিয়ে বলে, পরী, আজকের মতো আমার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন তাহলে আমি আসি। তোমার ভাঙা নৌকা
এটা আমাদের জাদু শক্তি দ্বারা ঠিক করে দিয়েছি। এখন তুমি প্রত্যেক দিন নৌকা করে আমাদের সাথে এই সোনার দ্বীপে দেখা করতে আসতে পারবে এবং আমাদেরকে একটু সাহায্য করতে পারবে। আর এটা নাও, এখানে 10টা সোনার মুদ্রা আছে। এটা তোমার আজকের পারিশ্রমিক। আমার তো বিশ্বাসই হচ্ছে না, 10টা সোনার মুদ্রা! আমি এত পারিশ্রমিক আগে কখনো কোথাও পাইনি। তুমি অনেক সৎ। তুমি তোমার সততার কাজের জন্যই আমরা তোমাকে 10টি স্বর্ণ মুদ্রা দিয়েছি। আমাদের সাহায্য করার জন্য তুমি রাজি হয়েছ, এজন্য আমরা অনেক খুশি হয়েছি। আগামীকাল সকাল সকাল চলে এসো। এরপরে পলাশ নৌকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ি ফিরে আসে। এভাবেই পলাশ বেশ কিছুদিন পার করে দেয়। এভাবেই পলাশ কিছুদিন পরীদের সোনার দ্বীপে কাজে যেত এবং পরীদের কাজগুলো করে দিত। বিনিময়ে পারিশ্রমিক হিসাবে সে স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ি ফিরত। দেখতে দেখতে পলাশ একটি বাড়ি কিনে এবং জমি জায়গাও কিনতে শুরু করে। পলাশের এমন অবস্থা দেখে পলাশের গ্রামের লোক অনেক অবাক হয় এবং ভাবে, পলাশ কি এমন করেছে যে হঠাৎ করে এত ধনী হয়ে গিয়েছে? ওকে তো আর মাছ ধরে বাজারে বিক্রি করতেও দেখি না। ওর ওপরে এখন নজর রাখতে হবে। কি এমন জাদু জিনিস পেলো যে এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে? আমারও প্রয়োজন এই জিনিসটা জানার। এভাবে আর কতদিন জমিদারের বকাঝকা খাবো? আমাকে জানতে হবে। মা, সবকিছু ঠিকঠাক থাকলেই পরের মাসে আমি বিয়ে করব। তুমি মেয়ে দেখতে থাকো। যাক বাবা, অবশেষে তুই বিয়ের জন্য রাজি হয়েছিস, সেজন্যই আমি অনেক খুশি হয়েছি রে বাবা। এখন তাহলে আমি গেলাম, আমার কাজের সময় পার হয়ে যাচ্ছে। মা, মায়ের সাথে কথা শেষ করে পলাশ আবারও সোনার দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো এবং সে নৌকা দিয়ে রওনা দিতে যাবে। এমন সময় চুপ করে ওই লোকটি নৌকার ভিতরে লুকিয়ে গেল এবং পলাশ সেটা বুঝতেও না পেরে সে নৌকা নিয়ে সোনার দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। পলাশ, তুমি এসেছো, ভালো করেছো। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে, তাড়াতাড়ি চলো। এরপরে পলাশ আর পরী সোনার দ্বীপের ভিতরে যেতে লাগলো। তারপরে নৌকা থেকে লোকটি চুপি চুপি করে নেমে পড়লো এবং নেমে সে বলল, আমি এ কি দেখছি? মনে হচ্ছে সোনার দ্বীপ। যেখানে চোখ যাচ্ছে সেখানেই সোনার জিনিসপত্র। পলাশ তাহলে এভাবেই ধনী হচ্ছে। ওর যা ইচ্ছে ও ইচ্ছে মতো সোনার দ্বীপ থেকে সেটাই নিয়ে যায়। এখন আমিও এই সোনার দ্বীপ থেকে অনেক সোনা নিয়ে যাব। ওর থেকেও অনেক বেশি ধনী হয়ে যাব আমি। এরপরে লোকটি নৌকা থেকে নেমে সোনার একটি হাড়ি ধরে এবং পরী সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে। পরীর আশা দেখে পলাশ দৌড়াতে দৌড়াতে ওখানে চলে আসে এবং লোকটিকে দেখে পরী বলল, আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই সোনার দ্বীপে কেউ একজন এসেছে, আর এখন তার প্রমাণও পেয়ে গেলাম। রতন, তুই এখানে কি করে আসলি? তোমার সাহস তো কম নয়। তুমি আমার এই সোনার দ্বীপে এসে চুরি করার চিন্তা ভাবনা করছো। এখনই আমি তোমাকে শাস্তি দিয়ে আমার এই সোনার দ্বীপে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে ভুলে গিয়েছিলাম কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাকে মাফ করে দেন। পলাশ ভাই, আমাকে বাঁচা। আমি আর এরকম ভুল করব না। আমি ভুল করে ফেলেছি। সোনার পরি, আমার বন্ধুটাকে আরেকবার সুযোগ দেন। দেখুন, ও ভুলে এটা করে ফেলেছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার বন্ধু বলে আমি ওকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কখনো ভুল করেও যেন এমন কাজ না করে। এরপরে পরীর কাছে লোকটি ক্ষমা চেয়ে নিল এবং পলাশ কাজের বিনিময়ে অনেকগুলো স্বর্ণ মুদ্রা পেল এবং সেই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে পলাশ বাড়ি ফিরে এলো এবং অনেক ধনী হয়ে গেল। এরপরে পলাশ বিয়ে করে বউ ও মাকে নিয়ে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিল।